1947 সালে পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকেই রাষ্ট্রভাষা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। পশ্চিম পাকিস্তানিরা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার জন্য মরিয়া হয়ে ওঠে। দৈনিক আজাদ পত্রিকায় বাংলা ভাষার পক্ষে লিখেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সহ আরও অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক আবুল কাশেম এই সময় এগিয়ে আসেন। তিনি 1947 সালের 1 সেপ্টেম্বর তমুদ্দুন মজলিস নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গঠন করেন। তমুদ্দুন মজলিসের মাধ্যমে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য প্রচার চালিয়ে যেতে থাকেন তিনি। 1947 সালের নভেম্বর মাসেই আবুল কাশেম ও অন্যান্যরা পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের কাছে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে স্মারকলিপি দেন। এতে শত শত ব্যক্তি স্বাক্ষর করেন, কিন্তু সরকার এতে গুরুত্ব দেয়নি। করাচিতে পাকিস্তান শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের প্রদেশগুলোর শিক্ষার মাধ্যম করার প্রস্তাব দেওয়া হয়। এতে ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। 1947 সালের 6 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রসভা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রভাষার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এটাই ছিল প্রথম সভা। সভা শেষে ছাত্ররা মিছিল বের করেন। 1947 সালেই বাংলাকে রাষ্ট্রভাষা করার আন্দোলন দানা বেঁধে ওঠে। ডিসেম্বর মাসের দিকে তমুদ্দুন মজলিসের উদ্যোগে প্রথম গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এর আহ্বায়ক নিযুক্ত হন নুরুল হক ভূঁইয়া। সদস্য ছিলেন আবুল কাশেম, মোহাম্মদ তোয়াহা, নইমুদ্দিন আহমেদ, শওকত আলী প্রমুখ। 1948 সালের ফেব্রুয়ারি মাসে করাচিতে পাকিস্তান গণপরিষদের অধিবেশন শুরু হয়। এই অধিবেশনে প্রস্তাব করা হয় যে পরিষদের সদস্যরা পরিষদে বক্তৃতা করতে পারবেন ইংরেজিতে আর উর্দুতে। পূর্ব পাকিস্তানের কংগ্রেস দলের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত বলেন, বাংলাকেও গণপরিষদের কাজের ভাষা করতে হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান আর পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন বিরোধিতা করেন। খাজা নাজিমুদ্দিন বলেন, পূর্ব পাকিস্তানের মানুষ উর্দুকেই রাষ্ট্রভাষা রূপে পেতে চায়। এই খবর ঢাকায় এসে পৌঁছলে আগুনে যেন ঘি পড়ে এমন অবস্থার সৃষ্টি হয়। ছাত্র, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদরা প্রতিবাদের ঝড় তোলেন। 26 ফেব্রুয়ারি ছাত্ররা ধর্মঘট করেন। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রতিবাদ সভা হয়। এতে সভাপতিত্ব করেন আবুল কাশেম। নইমুদ্দিন আহমেদ, মোহাম্মদ তোয়াহা জ্বালাময়ী বক্তৃতা দেন। এই সভায় কয়েকটি প্রস্তাব গ্রহণ করে খাজা নাজিমুদ্দিনের নিন্দা করা হয় এবং ধীরেন্দ্রনাথ দত্তকে অভিনন্দন জানানো হয়। এরপর 2রা মার্চ নতুন করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এই পরিষদে আহ্বায়ক মনোনীত হন শামসুল আলম। 1948 সালের 11 মার্চ সাধারণ ধর্মঘট পালন করা হয়। বিক্ষোভে, মিছিলে আর রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে কেঁপে ওঠে রাজপথ। মোহাম্মদ আলী জিন্নাহ 19 মার্চ পূর্ব পাকিস্তান সফরে ঢাকায় আসেন। তিনি ঢাকায় এসে রেসকোর্স ময়দানে এক জনসভায় বক্তৃতায় বলেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। Let me make it very clear to you, leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. জিন্নাহর বক্তৃতা শুনে ছাত্ররা সঙ্গে সঙ্গে নো নো বলে প্রতিবাদ জানান। কালের খেয়ায় আসে 1952 সাল। প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন 1952 সালের 27 জানুয়ারি করাচি থেকে ঢাকায় আসেন। পল্টন ময়দানে এক সভায় বলেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। সঙ্গে সঙ্গে আবারও সারা ঢাকা শহরে আগুন জ্বলে ওঠে। চলতে থাকে বিক্ষোভ, সভা, সমাবেশ আর মিছিলের পর মিছিল। ছাত্ররা স্লোগান তোলেন, রাষ্ট্রভাষা বাংলা চাই। 31 জানুয়ারি ছাত্রনেতা আর বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক দলের নেতাদের এক সভা হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। গঠিত হয় সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদ। কর্মপরিষদ সিদ্ধান্ত গ্রহণ করে
21শে ফেব্রুয়ারি বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে সারা পূর্ব পাকিস্তানে সভা, বিক্ষোভ মিছিল ও হরতাল পালন করা হবে। ছাত্রদের আন্দোলনকে নস্যাৎ করতে বিশ্ববিদ্যালয়ের মাঠে, গেটের বাইরের রাস্তায় সশস্ত্র পুলিশ প্রস্তুত হতে থাকে। এই অবস্থা দেখে ছাত্ররা গর্জে ওঠে, স্লোগান দিতে থাকে, রাষ্ট্রভাষা বাংলা চাই। তারপর ছাত্ররা ছোট ছোট দলে গেট পেরিয়ে রাস্তায় নেমে 144 ধারা ভাঙতে রাস্তায় নেমে পড়েন। রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তুললেন সংগ্রামী ছাত্রছাত্রীরা। পুলিশ সংগ্রামী ছাত্রদের উপর লাঠি চালায়। লাঠির আঘাতে অনেক ছাত্র লুটিয়ে পড়েন রাজপথে। ছাত্রীদের মাথায়ও পড়ে লাঠির আঘাত। নিরুপায় হয়ে ছাত্ররাও পুলিশের উপর ইট পাটকেল ছুটতে থাকেন। চলতে থাকে পুলিশের সঙ্গে ছাত্র জনতার খণ্ডযুদ্ধ। এক পর্যায়ে পুলিশ গুলি চালায় সংগ্রামী ছাত্রদের উপর। পুলিশের গুলিতে রাজপথেই শহীদ হন রফিক উদ্দিন আহমদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবুল বরকত ও আব্দুল জব্বার শহীদ হন মেডিকেল কলেজের ভিতরে। পরদিন 22শে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে শহীদ হন শফিউর রহমান, আব্দুল আউয়াল, কিশোর ওহিউল্লাহ। আহত হন অসংখ্য ছাত্র জনতা। গণপরিষদে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, রাজপথে, গ্রামে গঞ্জে বয়ে চলে প্রতিবাদের ঝড়। মুসলিম লীগ সরকার ঢাকায় জারি করে কারফিউ। আবুল বরকত যেখানে শহীদ হয়েছিলেন সেই জায়গায় ছাত্ররা 23শে ফেব্রুয়ারি রাতে কারফিউর মধ্যে গড়ে তোলেন শহীদ মিনার। ভাষা আন্দোলন চলতে থাকে 1956 সাল পর্যন্ত। অবশেষে 1956 সালে পাকিস্তানের সংবিধানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়। 1952 সালে ভাষা আন্দোলনে অনেকে শহীদ হয়েছেন, অনেকে হয়েছিলেন আহত। ভাষা সংগ্রামীদের মধ্যে অনেকেই চলে গেছেন পরপারে। বাংলা ভাষার প্রতি ভাষা সংগ্রামীদের যে মমত্ববোধ, আত্মত্যাগ, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের সেই আত্মত্যাগের কথা জাতি কখনো ভুলবে না। ভাষা সংগ্রামীদের জীবন গাথা অত্যন্ত উজ্জ্বল। সেই আগুনে ঝরা ফাগুন দিনের রক্তিম স্মৃতি জড়িয়ে আছে রক্তরাঙা শিমুল পলাশ আর রক্তে রাঙা বর্ণমালার মাঝে। 1952 সালের ভাষা শহীদদের জীবনালেখ্য বাংলা ভাষা এক রক্তাক্ত ইতিহাস। 1952 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়েই আমরা ভাষার অধিকার পেয়েছি। 1956 সালে প্রথম পাকিস্তানি সংবিধানে বাংলা ভাষা রাষ্ট্রীয় ভাষার মর্যাদা লাভ করে। এর মূলে রয়েছিল আমাদের ভাষা শহীদদের আত্মত্যাগ। রফিক, বরকত, জব্বার, শফিউর এবং সালাম, তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ কিন্তু ভোলার নয়। রক্তে রঞ্জিত করেছিল রাজপথ। তারই ধারাবাহিকতায় আমরা যত আন্দোলন দেখেছি, সব আন্দোলন বাঙালির গৌরব বয়ে এনেছে। 1971 সালে আমরা বাংলাদেশ পেয়েছি, স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছে, একটি ভৌগোলিক সীমারেখা। সব কিছুই কিন্তু সেই 52কে কেন্দ্র করে, অর্থাৎ ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যে একটি সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক বৈষম্যহীন আন্দোলন হয়েছিল, সেইটার কিন্তু সব জায়গায় তার প্রভাব বিস্তার করেছে আমাদের মনে, আমাদের সর্বক্ষেত্রে। তার কারণেই আমরা পেয়েছি 1971 সালের স্বাধীন সার্বভৌম একটি দেশ। আমাদের বাংলা ভাষা অনেক সমৃদ্ধ একটি ভাষা। ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন, যে শহীদেরা, তাদের প্রতি এক ধরনের অবহেলা মনে হয় যখন দেখি বাংলা ভাষার অশুদ্ধ ব্যবহার অথবা যথেচ্ছার। এভাবে চলতে থাকলে বাংলা ভাষার শুধু যে ক্ষতি হবে তাই নয়, বাংলার সংস্কৃতিও একটি প্রশ্নের সম্মুখীন হবে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে
99 সালের 17 নভেম্বরের পর, অর্থাৎ ওই সময়ে জাতিসংঘের ইউনেস্কো ঘোষণা করলো এই যে 52 যে ভাষা আন্দোলনের শহীদ তাদের স্মৃতিকে অম্লান করে রাখবার জন্য 21শে ফেব্রুয়ারিকে সমস্ত বিশ্বের দেশে একযোগে যা আন্তর্জাতিক দিবস হিসাবে পালন করার ঘোষণা এলো। 2000 সাল থেকে 188 দেশে এই আন্তর্জাতিক দিবস হিসাবে 21শে ফেব্রুয়ারিকে পালন করা হয়। বর্তমানে জাতিসংঘের 193টি দেশে আন্তর্জাতিক দিবস হিসাবে 21শে ফেব্রুয়ারি পালিত হয়ে আসছে এবং 2001 সালে ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। জাতিসংঘের মহাসচিব কফি আনান ওই সময় ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। 2010 সালে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট যাত্রা শুরু করলো। এই যে বাংলা ভাষার যে বিশ্বায়ন, বাংলা ভাষা শুধু বাংলাদেশের রাষ্ট্রভাষা নয়, সুদূর আফ্রিকার সিয়েরা লিওনেরও রাষ্ট্রীয় ভাষা। এই যে বাংলা ভাষার গৌরব বৃদ্ধি পেয়েছে সেটি কিন্তু শুরু হয়েছিল 1952 সালের শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই। তাদের স্মৃতিকে স্মরণে রাখার জন্যই মাতৃভাষা বাংলা আজ বিশ্বব্যাপী সমাদৃত। ভাষার শহীদদের প্রতি আমাদের যে শ্রদ্ধা সেটি অম্লান থাকবে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সত্যিকার অর্থেই তাদের পাশে দাঁড়াবে এবং তাদের স্মৃতিকে রক্ষা করার জন্য সর্বদা বদ্ধপরিকর। আগামী প্রজন্মের কাছে তাদের যে ইতিহাস, তাদের যে ভাষার প্রতি ভালোবাসা, যে অনুসর্গ, সব কিছুই আসলে সংরক্ষিত থাকবে এই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে। হাওর বাওর মহিষের সিং, এই নিয়ে ময়মনসিংহ। লোকছড়ায় ফুটে উঠেছে কিংবদন্তি ময়মনসিংহ নামের জনপদটির বাস্তব চিত্র। এই ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচুয়া গ্রামে 1919 সালে 11 অক্টোবর জন্মগ্রহণ করেন আব্দুল জব্বার। তার বাবার নাম হাসান আলী আর মায়ের নাম সফাতুন্নেসা। আব্দুল জব্বারের লেখাপড়া শুরু হয় ধোপাঘাট কৃষ্ণবাজার প্রাথমিক বিদ্যালয়ে। কিছুদিন লেখাপড়ার পরে দারিদ্র্যের কারণে লেখাপড়া বাদ দিয়ে বাবাকে কৃষিকাজে সাহায্য করেন তিনি। 15 বছর বয়সে তিনি কাজের সন্ধানে ঘর থেকে বেরিয়ে পড়েন। আব্দুল জব্বার জীবন জীবিকার তাগিদে চলে আসেন নারায়ণগঞ্জে। এখানে এসে জাহাজ ঘাটে এক ইংরেজ ব্যবসায়ীর সঙ্গে দেখা হয়। ব্যবসায়ী তাকে একটি চাকরি দিয়ে বার্মায় পাঠিয়ে দেন। বার্মায় গিয়ে 10-12 বছর কাজ করেন। তারপর দেশে ফেরার পর পাকিস্তান ন্যাশনাল গার্ডে যোগদান করেন। পিএনজি প্রতিষ্ঠান বিলুপ্ত হলে পরবর্তীকালে তিনি আনসার বাহিনীতে যোগদান করেন। ময়মনসিংহ থেকে প্রশিক্ষণ শেষে নিজ গ্রামে আনসার কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। আব্দুল জব্বার 1950 সালে আমেনা খাতুনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তিনি একটি ছেলে সন্তান লাভ করেন। ছেলের নাম রাখা হয় নুরুল ইসলাম বাদল। ছেলের জন্ম হওয়ার কিছুদিন পরে তার শাশুড়ি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য শাশুড়িকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। 1952 সালের 20 ফেব্রুয়ারি শাশুড়িকে দেখতে আব্দুল জব্বার ঢাকায় চলে আসেন। 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের সংগ্রামী ছাত্র ছাত্রীরা 144 ধারা ভঙ্গ করে মিছিল বের করেন। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে আসলে আব্দুল জব্বার তাতে যোগদান করেন। এ সময় আন্দোলনকারীদের উপর পুলিশ গুলি চালায়। পুলিশের তপ্ত গুলিতে আব্দুল জব্বার গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আব্দুল জব্বারের বুকের তাজা রক্তে রক্তাক্ত হয় বাংলার শ্যামল মাটি। সংগ্রামী ছাত্ররা চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক নার্স তাকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেন। প্রচুর রক্তক্ষরণে আব্দুল জব্বার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এরপর তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। মহান ভাষা আন্দোলনে অনবদ্য ভূমিকা রাখায় আব্দুল জব্বারকে বাংলাদেশ সরকার 2000 সালে 21 পদকে মরণোত্তর ভূষিত করেন। ভাষা শহীদ আব্দুল জব্বারের স্মৃতি বিজড়িত
পাঁচুয়া গ্রামে গড়ে উঠেছে শহীদ মিনার, একটি প্রাথমিক বিদ্যালয়, সেই সাথে ভাষা শহীদ আব্দুল জব্বার পাঠাগার ও স্মৃতি জাদুঘর। 1952 সালের 20 ফেব্রুয়ারি তিনি ঢাকায় যান তার অসুস্থ শাশুড়িকে দেখার জন্য। সেখানে তার কিছু বন্ধুবান্ধব ছিল ঢাকা ভার্সিটিতে, মেডিকেলে তারা পড়াশোনা করত। তিনি তাদের সাথে যোগাযোগ করেন, তাদের সাথে দেখা সাক্ষাৎ করেন, রাতে তাদের সাথে থাকেন। সেখানে তাদের সাথে ছাত্রদের যে আন্দোলন হয় সেই বিষয়ে তার আলোচনা হয়, তিনি তাদের সাথে যোগ দেন, যেহেতু তারা তাদের পুরাতন বন্ধু। পরের দিন সকালে তিনি মেডিকেল কলেজের সামনে আসেন। তিনি তার শাশুড়ির জন্য কিছু ফলমূল কিনে নিয়ে শাশুড়িকে দেন। তারপরে দেখা যায় যে ছাত্রদের আন্দোলন শুরু হয়ে যায়। তিনি তারপরে বের হয়ে আসেন, তাকে ডাকে ডাক্তাররা, নার্সাজ বাইরে যান না, কিন্তু তিনি চলে আসেন। যেহেতু তিনি একজন উজ্জ্বল তরুণ ছিলেন, তার বন্ধু বান্ধবরা ছিল সেখানে, তিনি তাদের সাথে যোগ দেন। কিছুক্ষণ পরে তিনি পুলিশের গুলিতে আহত হন। মেডিকেল কলেজের ভিতরে তাকে নিয়ে যাওয়া হয়, রাত্রে তিনি মৃত্যুবরণ করেন। বর্তমান জব্বারনগরী পূর্ব পাঁচুয়া গ্রামে তার জন্মস্থান। এখানে তার নামে একটা স্কুল, একটা স্মৃতি জাদুঘর তৈরি করা হয়েছে। 1992 সালে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন তখন আমাদেরকে ঢাকা তেজগাঁও একটা বাড়ির জায়গা দেওয়া হয়। বর্তমান সরকার যদি আমাদেরকে সেই বাড়িটা একটু উন্নয়ন করে দিত, আমাদের সকলে আমরা মাথা উঁচু করে সেখানে থাকতে পারতাম। আমাদের এই স্মৃতি জাদুঘরে সকল শহীদের ছবি আছে, তাদের পরিচয় আছে। এখন আমাদের এখানে যদি তাদের ব্যবহারের জিনিস, তারপরে তাদের ব্যবহৃত আসবাবপত্র, হাতের লেখা কোনো চিঠিপত্র, আরও যদি কিছু থাকে, তবে সেগুলো যদি সংরক্ষণ করে এখানে রাখা হয় তাহলে সবাই দেখতে পারবে, এবং বাইরের পর্যটকরা, ছাত্ররা তারা দেখতে পারবে, তারা তাদের সম্বন্ধে জানতে পারবে। বর্তমান প্রজন্মকে আমি বলবো, তোমরা সঠিক বাংলা ভাষা শিখো। প্রত্যেক দেশে প্রত্যেক জাতি তার নিজের ভাষাকে আগে সম্মান করে, তারপর তারা অন্য ভাষাগুলি শিখে। আমাদের যেন তাই হয়, আমরা যেন বাংলা ভাষাকে অমর্যাদা না করি। 1952 সালে ভাষা আন্দোলনে ভাষা শহীদদের রক্তের সিঁড়ি বেয়ে বাঙালির জাতিসত্তার সোপান গড়ে উঠেছে। ভাষা আন্দোলনের পথ ধরেই সুগম হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। ভাষা শহীদদের আত্মত্যাগ আর রক্তের বিনিময়ে বাংলা ভাষা বিশ্বের বুকে পেয়েছে মর্যাদা। বাংলা ভাষা প্রতিষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে। ভাষা শহীদদের রক্তকরুজ্জ্বল স্মৃতি চির উজ্জ্বল, চিরভাস্বর। ভাষা শহীদেরা চির অমর, তারা চিরঞ্জীব। ভাষা শহীদেরা চিরদিন বেঁচে থাকবেন কবির কবিতায়, শিল্পীর গানের সুরে সুরে, আগুনে ঝরা ফাগুনে, শিমুল পলাশ কৃষ্ণচূড়ার রক্তিম ফোঁটা ফুলে, রক্তে রাঙা বর্ণমালায়।